হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি ব্লগার সুবর্ণা। আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবেন বা দেখছেন না কেন, আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদে আছেন। আমরা আলহামদুলিল্লাহ পরিবারের সকলেই ভালো আছি। আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের এই ভিডিওটা দেখে থাকেন, তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের এই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় আপু ভাইদের কাছে ভালো লাগতে পারে। প্রথমে আমি আমার ময়না পাখিটাকে দেখিয়ে দিলাম। মাশাআল্লাহ, আমার বাজরিগারে যে ছানা দুটা ছিল, একটা না কিছুদিন আগে পিঁপড়ে এমনভাবে ধরেছে, তো ওটা না মারা গিয়েছে। তো একটা আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তো সেটাকে আজকে একটু করে শেয়ার করলাম। তো পাখি গাছপালা যা যা আছে সবার সাথে সুন্দর একটা সকাল কাটালাম। এরপর মূলত আমি আমার নাস্তা পানি তো আগেই সেরে নিয়েছি। তারপরে মূলত আজকে কিচেনে গিয়েছিলাম। আজকে সকাল থেকে না কারেন্টের প্রবলেম ছিল। ইদানিং বেশি গরম পড়ছে, কারেন্টেরও প্যারা শুরু হয়ে গিয়েছে। আর আমার বাসায় তো আইপিএস তারপর জেনারেটর এগুলো কোনো ব্যবস্থা করা নেই। তো আমার হচ্ছে কিছু লাইটিং আছে বাসায়, এগুলো দেখা যায় কি কারেন্ট চলে গেলে গাও জ্বলে। তো ওগুলোই হচ্ছে এখন আমার জন্য ভরসা। তো নাস্তা পানি সব কিছু খেয়ে ফেলেছিলাম। তো চা খাওয়ার পরে কাপগুলি স্টেনারেই ছিল, পানি ঝরার পরে আমি আবার জায়গা মতো সেট করে দিলাম। তো এখানে হচ্ছে আমি আজকে সংসারের কাছ থেকে স্টার্ট করে দিলাম। এক একটা ব্লগ চেষ্টা করি এক এক রকমভাবে ভিন্ন ধারাবাহিকতা বজায় রেখে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তবু অনেকে বলেন, আপু আপনার সবগুলো ব্লগ একই রকম হয়ে যায়। আজ কিছু কথা বলতে চাচ্ছি। আমি যেখানে কষ্ট করতেছি, আমি কিছু বেনিফিট পাওয়ার জন্য তো আমি এখানে কষ্ট করতেছি। আমি তো আর এমনি এমনি এখানে কষ্ট করছি না, তাই না? তো সেই জন্য দেখা যাচ্ছে কি আমার যেটা দিলে আমার ভিউ হবে, আমার কষ্ট সার্থক হবে, আমি সেভাবেই তো আমি ভিউটা কাউন্ট করবো, তাই না? আমি তো আর অন্যদের মতো ভিউ ধরবো না। আসলে এক একজনের চ্যানেলের ক্যাটাগরি এক এক রকম। যারা এই ধরনের মেন্টালিটি নিয়ে আমাকে কমেন্ট করেন, আপু ভিন্ন ধারাবাহিকতার ব্লগ চাই, আপনার সবগুলো ব্লগে দেখা যায় কি উমকের ওপর তমকের ওপর, তাদের উদ্দেশ্যে আমি বলছি আপনারা অনেকের ব্লগ দেখে আমাকে জাজ করতে আসবেন না। আমি যেমন আমি তেমন, আমার ব্লগগুলো ভালো লাগে দৃষ্টি দিয়ে দেখলে দেখবেন, না দেখলে নাই। আমি আমার কথাগুলো এইভাবে যে কখনো বলতে হবে আমি এটা কখনো আশাই করিনি, কেননা আমি এসব কমেন্ট নিয়ে কথা বলতে একদমই অনিচ্ছুক ছিলাম। তবে আজ কয়টা দিন দেখি এসব 2-3টা ভিভার্স আপু আর কি এরকম কমেন্টগুলো করে যাচ্ছেন যে আপু আপনার টাইটেলগুলো কিন্তু একই ক্যাটাগরির হয়ে থাকছে, বা আপনি একটু ভিন্ন ধাঁচের ভিডিও দেন। তো আমি তাদের জন্যই আসলে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। এক একজনের চ্যানেলের ক্যাটাগরি কিন্তু এক এক রকম, আর যার যেটা ভিউ হচ্ছে সেই মোতাবেকই কিন্তু কাজ করে যাচ্ছে। আপনারা অনেকে আছেন 3-4-5 জন ব্লগারের ব্লগ দেখেন আর আমাকে এসে জাজ করেন তাদের সাথে। তার কারণেই কিন্তু আপনারা এই কমেন্টগুলো করতে সাহস পেয়েছেন যে আপু অন্য ক্যাটাগরির ব্লগ দেন, তমুক ক্যাটাগরির ব্লগ দেন। তাদের উদ্দেশ্যেই আসলে আমি এই কথাগুলো বলতে বাধ্য হয়েছি। তার আগে আমি বলছি, আমি আমার সংসারের কাজকর্ম দিয়ে আজকের ব্লগখানা সাজিয়েছি। সেই সাথে হচ্ছে কিচেনটাকে হচ্ছে আমি একটু অর্গানাইজ করব। আমার কিছু বাজার সদাই করা হয়েছে, সেগুলো একটু রিফিল করব। সেই সাথে হচ্ছে দুপুরের রান্নাবান্না বাজার গুছিয়েছি। আর সন্ধ্যার নাস্তার আয়োজন পর্যন্ত আমার আজকের এই ব্লগখানা। তো আশা করছি ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখলে ভালো লাগতে পারে। এখানে হচ্ছে আমি আমার মুন লাইটটা একটু জ্বালিয়ে দিলাম। দিনের বেলায়ও কি সুন্দর লাগছে এই রুমটা আমার দেখতে। তো এখানে হচ্ছে কথার ফাঁকে ফাঁকে আমার সেকেন্ড বেডরুমটা গুছানো হয়ে গিয়েছে। এরই ফাঁকে হচ্ছে আমার কিছু বাজার এসেছিল বাসায়, তো সেগুলো হচ্ছে একটু শেয়ার করব। সেই সাথে এগুলো একটু অফ ক্যামেরায় গুছিয়ে রাখবো কিছু জিনিস, আর কিছু জিনিস হচ্ছে রিফিল করবো, যেগুলো না করলেই না। রান্নার আগে আসলে এই কাজগুলো না করলে দেখা যায় কি একটু হ্যাসেলে পড়তে হয়। সেই জন্যই চেষ্টা করেছি যে এই কাজগুলো গুছিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। আমার ঘরে সেভাবে কোনো মাসিক বাজার আসে না, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কিনে নেওয়ার চেষ্টা করি। তো এবারে হচ্ছে আমাদের সিএসডি শপ থেকে আমাদের কেনাকাটা হয়েছে। তো আমাদের সিএসডি শপে আসলে যাওয়া হয় না, আমার বাসা থেকে এখন অনেকটা দূরে। আমাদের যে নৌবাহিনীর শপ আছে সেখান থেকে শপিংগুলো করা হয়েছে। তো দেখা যায় কি যেই জিনিসের 60 টাকা দাম, সেটা হচ্ছে এই যে যেমন ধরেন এই ফুচকাটার দাম 45 টাকা, বাট ওখানে হচ্ছে 34 টাকা করে নিয়েছে প্যাকেটটার দাম। তাহলে মনে করুন কতটা সেভ হয় আমাদের। তো এই যে গুঁড়া মশলাটা আমি দেখলাম যে এটার প্রাইসটা এখানে কত দেওয়া আছে, 145 টাকা করে নিয়েছে। বাট এটা হচ্ছে 200 গ্রামের একটা প্যাকেট মনে হয়। তো এটা হচ্ছে 190 টাকা, মেবি, হ্যাঁ 190 টাকাই নিয়েছে। তো এবার ভাবুন কতটা সেভ হয়েছে আমাদের। তো এখানে হচ্ছে বাজারগুলো একটু দেখাচ্ছি। এরপর তো হয়েছে আমি এগুলা কিচেনে যাব, রিফিল করব।
তো এখানে হচ্ছে কিছু ফুচকাও নিয়ে এসেছে, দেখুন এটার দাম 65 টাকা করে, আর বাইরে কিন্তু 65 টাকা করেই নেয়, বাট আমি কিন্তু সিএসডি শপ থেকে আনাতে একটু লাভ হয়েছে, আমার কিছু টাকা সেভিংসও হয়েছে। এখানে যত বাজার করেছি প্রায় 184 নাকি 185 টাকার মতো আমার সেভিংস হয়েছে। তা আসলে সিএসডি শপে আমাদের তেমনভাবে যাওয়া হয় না, ওই যে দূরের কারণে, আমার বাসাটা এখন অনেক পরিমাণ দূরে। তো আমার হাজব্যান্ড হচ্ছে সেদিন রেশন উঠিয়েছে, তো অফিসিয়াল কাজ ওদিকে যাওয়া হয়েছে বিদায়, তো রেশন উঠানো হয়েছে, আর এই সব মানে এই বাজারগুলো আমার প্রয়োজন ছিল, এই জন্য এগুলো করে নিয়ে আসতে পেরেছে। যাই হোক, এখন হচ্ছে বাজারগুলো শেয়ার করছি, আর কিছু কথা বলতে আসলে বাধ্য হয়েছি আমি, আসলে না বললেও হচ্ছিল না। কেন কি কিছু ভিউয়ার্স আপুরা অনেকের সাথে দেখা যায় কি মানে গুলিয়ে ফেলে আমাদেরকে, তো এটা কিন্তু আমাদের নিজেদের কাছে খারাপ লাগে, তো সেই জন্য আসলে এই কথাগুলো বলতে আমি বাধ্য হয়েছি। আমি হয়তো ওভাবে গুছিয়ে কথা বলতে পারি না, তবে যতটুকু বলতে পারি আলহামদুলিল্লাহ অতটুকু নিয়ে আমি বরাদ্দ থাকতে চাই। বাইরে থেকেও কিছু শপিং করা হয়েছে, যেমন গুঁড়া দুধ, তারপর হচ্ছে হ্যান্ড ওয়াশ, ডিম, এগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন আর কি অফ ক্যামেরা আমি একটু সবগুলা গুছিয়ে রেখে দিব, যেগুলো বড় কন্টেনারে রাখার দরকার, যেগুলো এখন একটু যার আমি রিফিল করে কাউন্টার টপে রাখবো, সেগুলো হচ্ছে এখনই আমি করে রাখবো। তো ওই যে কথায় আমি ছিলাম আর কি শুরুতে, তো আসলে আমার চ্যানেলের ক্যাটাগরি যেমন, আমি সেই ধরনেরই কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি, আর সেই ধরনেরই কিন্তু আমার ভিউয়ার্সও বেশি, সেরকমই কিন্তু আমার ভিডিওগুলোও আসে। আমি যখন যেই ক্যাটাগরির ভিডিও দিব, সেই ক্যাটাগরি যখন ভিউ না হয়, তখন কিন্তু আমার নিজের কাছে খুব খারাপ লাগে, কেননা আমি অনেক পরিমাণ কষ্ট করি, আর 2 দিন পর পর একটা ব্লগ দেওয়া 4টিখানি কথা না, অনেক পরিশ্রম এখানে লুকিয়ে থাকে। যারা এইসব প্ল্যাটফর্মে কাজ করেন আশা করছি তারা এইসব কষ্টগুলো বুঝবেন, ভিউয়ার্স আপুরা ওরকম বুঝবেন না, কারণ আমিও একটা সময় ভিউয়ার্স হয়ে কিছু ব্লগারদের ভিডিও দেখতাম, তখন আমি বুঝতাম না যে এত পরিমাণ কষ্ট থাকে, এখন যতটা বুঝি আমি। তো এরকম আর কি। তো যারা বলেন যে আপু একটু চেঞ্জ করেন, এই চেঞ্জ করেন, আমি চেঞ্জ করেছি, কিন্তু যারা এসব কমেন্ট করেন, আমি যখন চেঞ্জ করে ওই ভিডিওগুলো দিই, তাদের আর কমেন্টগুলো আমি পাই না, এই জন্য আমার খুব জিদ উঠে তাদের উপর। যারা অনেকে আছে রিকোয়েস্ট ভিডিও দিতে বলেন, এটা দেখতে চান, ওটা দেখতে চান, তাদেরকে নিয়ে যখন আমি কোনো ভিডিও বানাই, সেই ভিডিওটাতে কিন্তু তাদের আর কমেন্ট খুঁজে পাওয়া যায় না, তখন আমার নিজের উপর নিজের এত জিদ হয় যে তারা এখন কোথায়, তারা এত কিছু জিজ্ঞাসা করলো, তারা কিছু ভিডিও দেখে চলে যাচ্ছে, তারা তো উপকৃত হলো না অপকৃত হলো, একটা তো কমেন্ট করে জানাতে পারে, তাই না? যাই হোক, আসলে মনের মধ্যে অনেক কিছু কথা জমিয়েছিল, বলবো বলে আসলে আমি বলতে পারছি না, তো আজ আসলে আমি বলতে বাধ্য হয়েছি, সেই জন্য। তো কেউ আবার কিছু মনে নেবেন না, আসলে কথাগুলো বলার মতো কথা, এগুলো তো না বলার মতো কথা না, যারা উল্টাপুল্টাভাবে মেনে নেন সব কিছু, আসলে তাদের উদ্দেশ্যে এসব কথা বলা। আমাকে কে কীভাবে নিচ্ছেন বা না নিচ্ছেন এটা তো আপনার ব্যাপার, আমি কেমন আছি বা আমি কিভাবে কাজ করছি সেটা হচ্ছে আমার উপর সব কিছু। তো আপনাদের ভালো লাগলে দেখবেন, না দেখলে না, আমি তো সবার ভালো মন্দ নিয়ে বেঁচে থাকতে পারবো না, আর ভালো মন্দ নিয়ে আমি তাদের ব্লগগুলো দিতে পারবো না, আমার জায়গা থেকে আমি যেমনি দিব তেমনি আপনারা একটু ভালো লাগার দৃষ্টি দিয়ে দেখবেন আর কি, এটাই। আর ভালো লাগার মতো দেখলে আসলে ভালো লাগবে, ভালো না লেগে যাবে কোথায় বলেন তো? এক আপু আমার এই বিস্কুটের জারটা দেখতে চেয়েছিল, তো তাদের জন্য হচ্ছে আমার এই বিস্কুটের জারটা দেখিয়ে দিয়েছি, বা সেই আপুটার জন্য দেখিয়ে দিয়েছি। আমি জানি এই আপু হয়তো আজকের আমার ব্লগটা নাও দেখতে পারে। আমার কিছু কাচের জার ছিল, ওগুলাতে হচ্ছে এই চিপস আর পাস্তাগুলো ঢুকে রেখে দিয়েছি। এছাড়া আরও কিছু জারের পাস্তা রাখা আছে, ওটা একটু শেয়ার করব। একটা আপু আমার এই লক সিস্টেম জারটা দেখতে চেয়েছিল, তো আজকে একটু শেয়ার করব আর কি। তো এখানে হচ্ছে এই বাজারগুলো একটু অর্গানাইজ করার পরে আমার কাঁচের জারগুলো হচ্ছে আমার সেকেন্ড কাউন্টার টপের মধ্যে রেখে দিয়েছি। আমার কিচেনটা যেহেতু ওপেন কিচেন, আমি চাইলে অনেক কিছু অর্গানাইজ করে ভেবে রাখতে পারি না, তেল কাজটা হয়ে যায়, ক্লিনিংয়ের উপরেই থাকি, তবুও থাকে না যে এই জিনিসটা রাখলে বেশি নষ্ট হয়ে যাবে, তো ওগুলো আবার একটু সরিয়ে রাখি, বা কন্টেনারের মধ্যে ছোট ছোট পুটলি করে রাখি, ওইখান থেকে আমি নিয়ে কাজে লাগাই। তো এই যে এখানে হচ্ছে আমার জারগুলো একটু অর্গানাইজ করে ফেলা হয়ে গিয়েছে। আর এখানে হচ্ছে এই যেটাতে একটু পাস্তা রেখেছি লক সিস্টেম, এটা এক আপু দেখতে চেয়েছিল যে এটার মধ্যে কোনো হাওয়া বাতাস ঢুকে কিনা, তো আমি বলছি না আপু, এখানে রাবার দেওয়া যেহেতু আছে আর লক সিস্টেম, তো সেই জন্য আর হাওয়া বাতাস ঢুকার কোনো চান্স নেই, একদম লক হয়ে ফিট হয়ে থাকে। আর আমার পাস্তাগুলোও কিন্তু খুবই ভালো থাকে। চানাচুর বিস্কুট রেখেছি, মুড়িও রেখেছি, আলহামদুলিল্লাহ ভালোই থাকে। ওই জারটা মূলত আমি আমার আটা রাখার জন্য নিয়েছি, বাট আমি আটা রাখছি না, আটা আমি বড় কন্টেনারে যে আটার পলিথিন থাকে ওভাবেই রেখে দিই। তো যাই হোক, কথা বলতে হচ্ছে আমার যে বাজারগুলো আর কি, সেগুলো গুছিয়ে অর্গানাইজ করে রাখা হয়ে গিয়েছে। আপনাদের মনে আছে আমি আরএফএল বেস্ট বাই থেকে এরকম একটা কাচের জার কিনেছিলাম, তো এইটার অর্গানাইজ করে রাখা হয়নি, মানে আমি অলসতা করি আর সময় করে উঠতে পারিনি, আজ করব কাল করব করে হয়ে উঠছিল না।
তো এই জন্য আর কি আজকে একটু রিফিল করে ফেলবো। তো এই জারটা কিনেছিলাম আসলে আমি একটা কাজে, এই যে আমার যেখানে হলুদ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো রাখার যে সেটটা আছে, তো এই যে এটা হচ্ছে একটা হলুদের জার, এটার সাথে ওই যে পাশে যে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়ার যে কৌটাগুলা আমি একদিন রাখতে গিয়ে এই হলুদের কৌটাটার কাঁচা দিয়ে একটু বাড়ি খেয়েছে, বাড়ি খাওয়ার সাথে সাথে আসলে এটা ভেঙে গিয়েছে। তো এখন তো আসলে আর কিছু রাখাই যাচ্ছে না। আর এটা যে আমি লাগাবো, যে ভাঙা টুকরাটা আছে সুপার গ্লু দিয়ে, যদি কখনো খুলে যায়, সেই জন্য আমি আসলে আর রিস্ক নিতে চাচ্ছিলাম না। তো সেদিন যখন আমার হাজব্যান্ড রিয়াজউদ্দিন বাজার গিয়েছিল, এরকম জার খুঁজতে গিয়েছিল, তো এরকম তো পেলোই না। তা আমি বলেছি ছোটো সান্দের কিছু পেলো আমার জন্য নিয়ে আসবে। তবে ওই যে বাজেটে হচ্ছিল না, ছোট্ট একটা জার নাকি 450 টাকা, বাট এগুলো একটা সময় মনে হয় আমি 300 টাকা ভেবে এরকম দিয়ে কিনেছিলাম, বা 300 বা 200 এরকম, মানে কত দিয়ে কিনেছিলাম ঠিক খেয়াল নেই। তো যাই হোক, তো আর কি করার, এখন আজকে RFL-এর এই জারটা আর কি নিয়েছি। এটাতে হচ্ছে হলুদ রাখবো। এটাতে হলুদ রাখতে গিয়ে আমার একটু কষ্ট লাগছিল, কারণ হলুদের দাগ সহজে উঠতে চায় না, এটাই আর কি। আর যে কাচের জারগুলোতে আমি সেট হিসেবে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ রেখেছি, ওগুলো আমার অনেক আগের কেনা, তো সেট হিসেবে ছিল, তো একটু খারাপ লাগছিল। তো যাই হোক, ওই জারটা ওইখান থেকে সরিয়ে আমি রেখে দিয়েছি শুকেছে, পরে যদি কখনো লাগাতে পারি ওই ভাঙা টুকরাটা তখন না হলে ইউজ করব। এখন আপাতত এই জারটাতে হলুদের গুঁড়াটা রেখে কাজ চালিয়ে দিই। তো বেমানান লাগছিল আসলে, দুইটা একই সেটের মাঝখানে বেমানার একটা সেট। তো যাই হোক, তো হলুদের গুঁড়া অল্প একটুই ছিল, তো ওই জারটাতে একটু হলুদটা রিফিল করে নিলাম, হলুদের গুঁড়াটা আর কি। তো আপাতত এইভাবে ঢাকনা বন্ধ করে সরিয়ে রেখেছি। এখন হচ্ছে আমার মরিচের গুঁড়া আর লবণ রিফিল করার পালা। এই জিনিসগুলো এত বেশি বিরক্তিকর, আমি কি বলবো। রান্নাবান্না করার আগে যখন দেখি এসব জিনিস খালি হয়ে গিয়েছে, এই মশলাপাতির কৌটাগুলা, এগুলা রিফিল করতে গেলেই মনে হয় কি বিরক্তিবোধটা কাজ করে। তবে আমি প্রায় সময় খুব ভালোই লাগে এই কাজগুলো করতে, আবার কখনো কখনো খুব বিরক্তিবোধ করি। তো সেদিন আবার এই কাজগুলো করতে কিন্তু ভালোই লাগছিল, আনন্দ লাগছিল, কেননা আজকে তেমন রান্নাবান্নার আমার ঝামেলা নেই। 2টা পদ রান্না করব, ঢেঁড়স ভাজি করব আর হয়েছে সিম রান্না করব। এই বছরের প্রথম সিম খেয়েছি আমি, আমুদের বাসায় একবার খেয়েছি আমি, তো আবারও খাবো আর কি আজকে নিজে রান্না করে মাছ দিয়ে, আর একটু ঢেঁড়স ভাজি করবো, এই সাধারণ আয়োজন আর কি। প্রায় সময় দেখা যায় কি রান্নাবান্না করতে তেমন ইচ্ছে করে না, আবার দেখা যায় কি শর্টকাট ওয়েতে রান্নাবান্না করে চালিয়ে দিতে ইচ্ছা করে। তো ওই দিনটা আমার এরকম ছিল, আর অনেক বাজার করা হয়েছিল, তো সেদিন ওই দিন আর আমি অর্গানাইজ করিনি। ছেলেটাকে স্কুলে দিয়ে আসার টাইমে ভ্যান গাড়ি থাকে, ওইখান থেকে অনেক বাজার করেছি, তো সেগুলোই হচ্ছে আজকে একটু গুছাবো। সেই সাথে টুকটাক মাছও আমার কাটার ছিল, এই জন্য আর কোনো প্যারা নিইনি, নর্মালভাবে রান্নাবান্না করে সেরে গিয়েছি। তো এখানে হচ্ছে আমার জারগুলো রিফিল করা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমার উপরের যে সেকেন্ড কাউন্টার টপটা আছে, ওখানে হচ্ছে আমি রেখে দেবো অর্গানাইজ করে। অফ ক্যামেরায় আমি আমার কিচেনটাকে হচ্ছে একটু ডিপ ক্লিনিং করে নিয়েছি, মানে কিচেনের সেকেন্ড কাউন্টারে যা জিনিস আছে সেগুলো আমি সরিয়ে ম্যাজিক ক্লিনজার দিয়ে আমি পরিষ্কার করে শুকিয়ে তারপরে মূলত আবার সব জিনিস জায়গা মতো সেট করে দিলাম। ওগুলো যদি শেয়ার করতে যাই মানে যেতাম, তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যেত, সেই জন্য এসব কিছু আর শেয়ার করি না। তো এই যে কথায় কথায় হচ্ছে আমি আমার সেকেন্ড কাউন্টারটা আর কি আমি গুছগাছ করে নিলাম আমার সাধ্যমতো। আমার যা আছে তা দিয়েই মূলত আমি আমার ভাড়া বাসাটাকে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি। তো আজ তার মধ্যে ছিল আমার কিচেনখানা, তো যতটুকু সম্ভব যা ছিল সেগুলো দিয়েই মূলত আমি আমার কিচেনটাকে অর্গানাইজ করে রাখলাম। উপরে একটা কাউন্টার আছে, ওখানে হচ্ছে বড় বড় যে কন্টেনারগুলো থাকে, কিছু খাবার দাবার রেখে থাকি, তো ওগুলাই মূলত ওখানে রাখা আছে। আর নিচের কাউন্টার টপটা একটু ক্লিন করে নিলাম। তো এইদিকে হচ্ছে কিছু বাজার সদাই করেছি, সেগুলো হচ্ছে এখন খুলে একটা থালির মধ্যে নিব। এরপর মূলত হচ্ছে কি কি রান্না করব না রান্না করব সেগুলো জোগাড় যন্ত্র করব। যাই হোক, এদিক দিয়ে হচ্ছে আমার ছেলেটা আবার একটু দুপুর টাইমে চলে এসেছে স্কুল থেকে, ওদেরকে আবার কিছু ফ্রুটস কেটে দিলাম, ওরা খাচ্ছে। তো ওই যে শুরুতে যে কথাগুলো বলেছিলাম, আসলে ভিডিওতে কথা বলতে না গেলেও দেখা যায় কি আমার ভিডিওটা অসমাপ্ত থেকে যাবে, নিজের কথা বকবক করা যায় বলেন। তো আমি আবারও বলছি, যে সকল আপুরা আমাকে অন্যদের সাথে কম্পেয়ার করতে চান তাদের উদ্দেশ্যে বলছি, কারোর সাথে প্লিজ আমাকে জাজ করবেন না। আমি যেমন আমি তেমন, আর তেমনভাবেই আমার ব্লগগুলোকে আমি উপস্থাপন করতে যাই। তো আলহামদুলিল্লাহ, আপনারা যে সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টগুলো করেন, এগুলো আমার জন্য অনেক ভালোবাসা এবং ভালো লাগার মতো কমেন্ট। তো আমি আপনাদের ভালোবাসার মধ্যেই থাকতে চাই, ভালোবাসা নিয়েই থাকতে চাই, আর সেভাবে আমাকে রেসপেক্ট করেন আপনারা, আমি ওইভাবেই আপনাদেরকে ভালোবাসা নিয়ে আমার ব্লগগুলো দিতে চাই। তো যাই হোক, আসলে যখনই দেখা যায় কি আমি আমার পছন্দসই ব্লগগুলো না দিই, বা যেই টাইপের আমার ভিউ হবে ওই টাইপের যখন আমি না দিই, তখন কিন্তু আমার নিজের কাছেও খারাপ লাগে। দেখা যায় কি সেই দিন তুলনামূলক আমার ভিউটাও আসে না, আমার তখন কিন্তু খুব খারাপ লাগে, কেননা আমি অনেক কষ্ট করি 2টা ছোট বাচ্চা নিয়ে। তো আশা করছি আমার এই কষ্টটা বুঝবেন। তো
তো যাই হোক, আর যারা পরবর্তীতে এসব কমেন্ট করবেন তাদের কথা আমি বাদই দিই, তাদেরকে আমি সেভাবে করে রিপ্লাই দিব না আমি। তো আমি আজকের ব্লগে একটু বলে দিলাম। তো এখানে হচ্ছে যেসব সবজি ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আজকে হচ্ছে ওই যে ঢেঁড়স আর সিম রান্না করব, তার আগে সব কিছু গুছগাছ করে ফেললাম। এখন হচ্ছে ঢেঁড়স ভাজিটা আমি বসিয়ে দিচ্ছি। এইভাবে ঢেঁড়স ভাজি করলে কখনো সেভাবে পিচ্ছিলটা হয় না। একটা কড়িয়া বসিয়ে দিয়েছি, পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে দেন ঢেঁড়স কুচিগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম। তো চুলা মিডিয়াম আঁচ করে দিয়েছি, একটু মিশিয়ে দিয়েছি সব কিছু, এখন হতে থাক। আর এদিকে হচ্ছে আমি ভাতটাও আগে রান্না করে ফেলেছি, মার গালতে দিয়ে দিয়েছি পাশের চুলায় আর কি, মানে পাশের চুলা আমার ভাতটা করে নিয়েছিলাম আমি। আর এদিকে হচ্ছে আমি শিম আর আলু কুচি করে নিয়েছি, এখন রান্না করব। মাছটাও কেটে নিলাম, ফ্রাই করে নিলাম হলুদ লবণ দিয়ে। আর এদিকে হচ্ছে আমার কিচেনের যে পাশটুকু আছে ভাবলাম একটু গুছিয়ে ফেলি, ওই যে বাজার টাজার গুছালাম তো একটু মশলাপাতি ছিটা গিয়েছে, তো এই ভাবলাম এইগুলো একটু সরিয়ে দেন গুছিয়ে ফেলি, কারণ এগুলো সরানো হয়নি। আর যে কাঁচের বাটিগুলো এগুলো একটু আমার ইউজ করা হয়েছে, তো এগুলো মুছে টুছে আবার জায়গা মতো সেট করে দিলাম। তো এই যে আমার কিচেনের এই কাউন্টার টপটা একদম গুছগাছ করা হয়ে গিয়েছে। আর এই কিচেনটাতেই তো সব সময় থাকা হয় আমাদের। এখানে হচ্ছে 3টা ডিম ছিল, 2টা ডিম হচ্ছে আমার ছেলে মেয়েকে সিদ্ধ করে খাইয়ে দিয়েছি, এই জন্য একটা ডিম এখানে দেখা যাচ্ছে। আর এদিকে হচ্ছে ওই যে আমি মাছগুলো ফ্রাই করতে দিয়েছি। আমি যেহেতু শিম দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব, সেই জন্য রুই মাছটা কেটে হচ্ছে আমি হলুদ লবণ দিয়ে আমি ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। একটু যদি হালকা একটু কড়কড়া করে ফ্রাই করি তাহলে কিন্তু মাছটা ভাঙে না, আর খুব তাজা মাছ ছিল এই জন্য গরম তেলের মধ্যে একদম ভাজি করেছি, আর না হলে দেখা যায় কি মাছগুলো একটু নরম ধরম হয়ে যায়। আর এদিকে হচ্ছে আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গিয়েছে, এখন প্রায় নামিয়ে নিব আমি। তো এইদিকে হচ্ছে আমার মাছ ফ্রাইটাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে আমি শিম তরকারিটাও বসিয়ে দিচ্ছি। আমাকে হচ্ছে সাহিদ দিয়ান আইডি থেকে প্রিভিয়াস ব্লগে আমার এক আপু কমেন্ট করেছিল, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, নুসাইবা মামুনি মাশাআল্লাহ অনেক কিউট, আজকে তোমার ভিডিও সবচাইতে বেশি ভালো লেগেছে, তোমার কথা একেবারে সাদামাটা সাধারণ স্বাভাবিক, তোমার মতো আমারও রান্নাবান্না করতে পরিবারের সবাইকে নিয়ে খেতে খুব ভালো লাগে, ইনশাল্লাহ কাল শুক্রবার আমিও রান্না করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দরভাবে আমাকে পজিটিভ একটা কমেন্ট করার জন্য। আসলে তোমাদের এই কমেন্টগুলো আমার বেশি অনুপ্রেরণা জাগায় পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড করার জন্য। আর কিছু আপনাদের রিকোয়েস্টে আমার মামুনিটাকে আমি দেখিয়েছি, তো তোমরা সবাই আমার মামুনিটার জন্য দোয়াও করেছো, সকলের প্রতি রইল মন থেকে আর কি অনেক অনেক দোয়ার ভালোবাসা। আসলে কার দোয়া কখন কবুল হয়ে যায় বলা যায় না, সেই জন্য আসলে সৎ ন্যাক আশা সব কিছু নিয়ে থাকতে চাই। তো আপু অনেক অনেক ভালোবাসা রইল। আর তোমার পরিবারকে খাইয়েছো কিনা যদি আমার কমেন্টটা বা আমার ভিডিওটা দেখে থাকো কমেন্ট করে জানাবে। তো যাই হোক, আসলে প্রায় সময় স্পেশাল আয়োজন করলে পরিবারের সবাইও খুশি থাকে আর নিজের কাছেও কিন্তু ভালো লাগে আপু। তো এইদিকে হচ্ছে আরেকজন আপু আমাকে কমেন্ট করেছিল আমাদের গল্প গাথা থেকে, আপু তোমার টেবিলের উপর যা রাখো তাই সুন্দর হয়ে ওঠে তোমার হাতের ছোঁয়ায়। আপুর এই কমেন্টটা পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি জানি না আসলে আমার ছোঁয়ায় কতটা সুন্দর হয়, তোমার চোখের দেখা সুন্দর, সেই জন্যই তোমার কাছে এটা মনে হয়েছে আর কি আপু, যে আমি যাই রাখি আমার হাতের ছোঁয়া দিয়ে তাই সুন্দর হয়ে ওঠে আপু। অনেকগুলা দোয়ার ভালোবাসা রইল আপু, খুব ভালো থাকো তুমি সবসময়, এই কামনাই করি। আমার অনেক প্রিয় প্রিয় আপুরা খুব সুন্দর করে কমেন্টগুলো করেন, আমাকে পড়ে ভালো লাগে, রিপ্লাই দিতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো এদিকে হচ্ছে আমার ছেলেরও কিন্তু এক্সাম শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, জানি না কি করেছে তবে আলহামদুলিল্লাহ খুব ভালোই করেছে মনে হয়। তো এইদিকে হচ্ছে আমার ছেলে মেয়ের জন্য আপনারা অনেক দোয়া করেছেন, আপনাদের প্রতি রইল সকলের প্রতি আর কি অনেক অনেক দোয়ার ভালোবাসা। সবাই নিজ জায়গা থেকে অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন, এই কামনাই করি। কথা বলতে বলতে বা আমার আপুদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি হচ্ছে গোসলও করে নিয়েছি, নামাজ আদায় করে নিয়েছি, এখন হচ্ছে ডাইনিং টেবিলে খাবারটা বেড়ে দিচ্ছি, কারণ আমার হাজব্যান্ডও এখন অফিস থেকে চলে আসবে, তারপর মূলত একসাথে দুজনে মিলে খাবো। আর বাবুদেরকে হচ্ছে একটু আগে আগে খাইয়ে দিয়ে দেন ওদেরকে হচ্ছে একটু বেডে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আমি টাইমলি হচ্ছে আমার বাবুদেরকে দুপুরবেলা একটু ঘুম পাড়াই, সেই জন্য। আর না হলে দেখা যায় কি রাতের 8টা সাড়ে 8টার দিকে আবার ঘুমিয়ে পড়ে দুপুরে না ঘুমালে। এদিকে হচ্ছে আমার সিম তরকারিটা এত বেশি মজার হয়েছিল আমি কি বলবো, আর ঢেঁড়স ভাজিটার কথা তো আর নাই বলে। তবে হ্যাঁ, আমার হাজব্যান্ড বলেছিল একটা কথা যে তুমি তো একটু ডাল রান্না করতে পারতে তাহলে আরও ভালো লাগতো। আসলে আমি ডাল রান্নার কথাটা না আমার মাথায় নেই, শর্টকাট এইভাবেই রান্নাটা করে ফেলেছে। আলহামদুলিল্লাহ খুব মজা করে খেলাম, সাধারণ কিছু তরকারি হলেও। সবসময় দেখা যায় কি ভারী খাবার খেতেও ভালো লাগে না, আর বেশ কিছু রান্না বান্না করতেও ইচ্ছে করে না। তো যা করেছি আলহামদুলিল্লাহ খুব আয়েশ করে খেয়েছে।
তারপর তো মূলত আমি একটু রেস্ট নিয়েছিলাম আসরের নামাজ পড়ে। আমার বিকালের দিকে কাজ হচ্ছে আমার গাছগুলোকে একটু দেখা, পানি টানি দেওয়া। এরপর মাগরিবের নামাজের আগে করে আর কি আমি একটু ফালুদা করেছিলাম। আজকে জেলি টেলি সব একসাথে মিশিয়ে নিয়েছি একদম ফালুদার সাথে। সবসময় এটা করি না, বাট ওই যে বলে না বিরক্তিকর কাজ করে অনেক সময় কাজ করতে ইচ্ছে করে না কিন্তু খেতে মন চায়, সেই দিনটা আমার তেমন ছিল। তো ফালুদাটা করে নিয়েছি, এখন হচ্ছে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে সবাই মিলে একটু খাবো। সবাই খেয়ে ফেলেছে, আমার হাজব্যান্ড নাকি একটু বাইরে যাবে, সে এখন আর খাবে না, সে এসে খাবে বাইরে থেকে এসে। তো আমি ভাবলাম ঠিক আছে আমি তাহলে খেয়ে ফেলি, তুমি আসলে খেও। কেননা এইসব জিনিসের আবার আমার লোভ সামলিয়ে রাখা যায় না, কেননা আমি ফালুদা খুব বেশি পছন্দ করি, কিছুদিন পরপরই খেয়ে থাকি। তো এইদিকে হচ্ছে আমি আমার ফালুদাটা বাটিতে সার্ভ করে নিলাম আর আইসক্রিমটা উপর থেকে দিয়ে দিলাম। আর বাবুরা তো আগেই খেয়ে নিয়েছে, কেননা তাদেরকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারা এখন একটু টিভি দেখছে, যেহেতু তাদের পরীক্ষাও শেষ, ভাই বোনের একটু আনন্দ। 2-3 দিন একটু আনন্দে থাকবে, আবার কিন্তু পড়ালেখা স্টার্ট হয়ে যাবে। তো এটাই আর কি। কথা বলতে বলতে আমার এখানে হচ্ছে ফালুদাটাও আইসক্রিম দিয়ে একদম সার্ভ করে নেওয়া হয়ে গিয়েছে। যে গরম পড়ছে কলিজাটা একটু ঠান্ডা করব আর বিদায়ও নেওয়ার সময় হয়ে গিয়েছে। তো আজ আর নয়, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে নতুন কন্টেন্ট নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।